প্রাচীন ভারতের ইতিহাসটা না একটা সময়ে এসে একেবারে বদলে গিয়েছিল। আর সেই সময়টা হল মহাজনপদগুলোর উত্থানের সময়। ভাবুন একবার, ছোট ছোট রাজ্যগুলো প্রথমবারের মতো একটা বিশাল সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখছে। তো কিভাবে এই স্বপ্ন সত্যি হল? চলুন আজ সেই অসাধারণ রূপান্তরের গল্পেই ডুব দেওয়া যাক। আসল প্রশ্নটা কিন্তু এটাই, তাই না? যে গঙ্গার মতো এত উর্বর একটা জায়গায়, যেখানে ছোট ছোট নানা গোষ্ঠী ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা হঠাৎ করে নিজেদের ভেতরের সব লড়াই থামিয়ে কিভাবে এত শক্তিশালী একটা সাম্রাজ্য তৈরি করে ফেলল? আর এই রহস্যের উত্তরটা লুকিয়ে আছে তিনটে জিনিসে: লোহা, নতুন কিছু ভাবনা আর সাংঘাতিক উচ্চাকাঙ্ক্ষা। তো এই পুরো পর্বে আমরা ঠিক সেই ব্লুপ্রিন্টটাই খুঁজে বের করার চেষ্টা করব, যার ওপর ভিত্তি করে ভারতের প্রথম সাম্রাজ্যটা গড়ে উঠেছিল। আমাদের আজকের আলোচনা এগোবে 5টা ধাপে। প্রথমে দেখব লোহার কি ভূমিকা ছিল, তারপর জানব রাজতন্ত্র আর প্রজাতন্ত্রের লড়াই নিয়ে। এরপরে আসবে মগধের ক্ষমতার খেলা, আর দেখব কিভাবে নতুন চিন্তাভাবনা সবকিছু বদলে দিচ্ছিল। সব শেষে দেখব কিভাবে একটা আস্ত সাম্রাজ্যের নীল নকশা তৈরি হলো। তো চলুন শুরু করা যাক। এই যে এত বড় একটা বদল, এর পেছনে আসল অনুঘটক কী ছিল জানেন? একটা সাধারণ ধাতু, লোহা। ব্যাপারটা কিভাবে কাজ করেছিল দেখুন। মোটামুটি খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে লোহার ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। আর যেই না হাতে লোহার কুড়ুল বা লাঙল এলো, গঙ্গার বিশাল আর ঘন জঙ্গল পরিষ্কার করাটা অনেক সহজ হয়ে গেল। আর জঙ্গল পরিষ্কার মানেই আরও বেশি জমি চাষের জন্য। ফলে কৃষিতে এলো বিশাল উদ্বৃত্ত, বিশেষ করে ধান চাষে। আর এই বাড়তি খাবার দিয়েই কিন্তু নতুন নতুন শহর আর সেই শহরগুলোকে রক্ষা করার জন্য স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলা সম্ভব হলো। আর ঠিক এই প্রেক্ষাপটেই জন্ম নিল মহাজনপদ। শব্দটা এসেছে সংস্কৃত থেকে, যার সহজ মানে হল মানুষের বড়সড় বসতি। এগুলোই ছিল ভারতের প্রথম বড় আকারের রাজ্য। মানে ছোট ছোট যে জনপদ বা গোষ্ঠী ছিল, সেগুলোই বড় হয়ে মহাজনপদে পরিণত হল। আচ্ছা, এই যে রাজ্যগুলো গড়ে উঠল, তাদের শাসন ব্যবস্থাটা কীরকম ছিল? মজার ব্যাপার হলো, তখন ভারতে মূলত 2 ধরনের রাজনৈতিক সিস্টেম পাশাপাশি চলছিল। আর তাদের মধ্যে ছিল একটা ঠান্ডা লড়াই। একদিকে ছিল রাজতন্ত্র বা রাজ্য, যেমন ধরুন মগধ বা কৌশল। এখানে ক্ষমতা ছিল বংশানুক্রমিক, মানে রাজার ছেলেই রাজা হতেন। শাসনটা হতো পুরোপুরি কেন্দ্রীভূত। অন্যদিকে ছিল গণসংঘ, বা যাকে আমরা বলতে পারি রিপাবলিক, যেমন বৃদ্ধি বা মল্ল। এখানে কিন্তু কোনো একজন রাজা ছিলেন না, বরং একটা নির্বাচিত পরিষদ মিলেমিশে শাসন চালাত। মানে সিদ্ধান্ত হতো সবার সাথে আলোচনা করে। দুটো ছিল একেবারে 2 মেরুর বিচারধারা। তো তখন এরকম প্রায় 16টা মহাজনপদ ছিল, আর প্রত্যেকেই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় ছিল। এদের মধ্যে কয়েকটা নাম তো বলতেই হয়, যেমন মগধ, যার চোখ ছিল সবার ওপরে, সাম্রাজ্য করার স্বপ্ন দেখত। ছিল কাশী, মানে আজকের বারাণসী, যা ছিল ব্যবসা আর পড়াশোনার কেন্দ্র। ব্রিজি ছিল একটা শক্তিশালী রিপাবলিকান জোট। আর ছিল গান্ধার, যার তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল তখন একটা আন্তর্জাতিক জ্ঞান চর্চার কেন্দ্র। তো বুঝতেই পারছেন, এদের মধ্যেই চলছিল শ্রেষ্ঠত্বের এক দারুণ প্রতিযোগিতা। কিন্তু প্রশ্ন হল, এই 16টা শক্তিশালী রাজ্যের মধ্যে শেষ পর্যন্ত মগধই কেন জিতল? কিভাবে তারা সবাইকেই পেছনে ফেলে দিল? চলুন মগধের এই পাওয়ার প্লের আসল রহস্যটা এবার খুঁজে বের করা যাক। মগধের সাফল্যের পেছনে প্রথম কারণটা ছিল এর অসাধারণ ভৌগোলিক অবস্থান। একেবারে একটা প্রাকৃতিক দুর্গ। ভাবুন, তাদের প্রথম রাজধানী রাজগৃহ 5টা দুর্ভেদ্য পাহাড় দিয়ে ঘেরা ছিল। আর পরের রাজধানী পাটলিপুত্র তো ছিল 3টে নদীর সঙ্গমস্থলে, যাকে বলে একটা জলদুর্গ। মানে শত্রুরা সহজে আক্রমণই করতে পারত না। এরপর দ্বিতীয় যে সুবিধাটা তাদের ছিল, তা হল লোহার ওপর প্রায় 1 সেচিয়া দখল। রাজগীর পাহাড়ের কাছেই ছিল লোহার বিশাল ভাণ্ডার। এর মানে কি? এর মানে হল মগধ খুব সহজেই অন্যদের চেয়ে ভালো আর বেশি পরিমাণে অস্ত্রশস্ত্র বানাতে পারত। আর ভালো অস্ত্র মানেই তো সেনাবাহিনী এক ধাপ এগিয়ে, তাই না? তবে মগধের আসল গেম চেঞ্জার ছিল একটা প্রাণী, হাতি। হ্যাঁ, মগধই প্রথমবার যুদ্ধক্ষেত্রে বড় আকারে হাতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে। তখনকার দিনের অশ্বারোহী বা পদাতিক বাহিনীর জন্য এই বিশাল যুদ্ধহস্তি ছিল একটা বিধ্বংসী সারপ্রাইজ, যা একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিত। কিন্তু দেখুন, ইতিহাস তো শুধু তলোয়ার, দুর্গ বা হাতি দিয়ে তৈরি হয় না। ঠিক একই সময়ে মানুষের চিন্তাভাবনার জগতেও একটা বিরাট বিপ্লব ঘটে যাচ্ছিল। চলুন এবার সেই দিকটা একটু ঘুরে দেখি। আসলে হচ্ছিল কি, নগরায়নের ফলে সমাজে একটা নতুন ধনী বণিক শ্রেণী উঠে আসছিল, যাদের সেট্ঠি বলা হতো। আর এই নতুন প্রভাবশালী শ্রেণীটা কিন্তু পুরনো দিনের কঠোর বৈদিক নিয়মকানুন বা বর্ণপ্রথাকে আর আগের মতো মেনে নিতে পারছিল না।
তারা প্রশ্ন তুলতে শুরু করল। সমাজের এই রকম একটা টালমাটাল অবস্থাতেই কিন্তু জন্ম নিয়েছিল বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মতো নতুন সব চিন্তাধারা, যা মানুষকে মুক্তির একটা নতুন আরও সাম্যের পথ দেখিয়েছিল। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করার মতো। গৌতম বুদ্ধ আর বর্ধমান মহাবীর দুজনেই কিন্তু এসছিলেন ওই গণসংঘ বা প্রজাতান্ত্রিক রাজ্যগুলো থেকে। এটা কিন্তু একটা বড়সড় ইঙ্গিত দেয়, তাই না? যে হয়তো ওই রিপাবলিকগুলোতে চিন্তার স্বাধীনতা রাজতন্ত্রের থেকে অনেকটাই বেশি ছিল। তো এতক্ষণ আমরা যা যা দেখলাম, লোহার ব্যবহার, ভৌগোলিক সুবিধা, সামরিক কৌশল আর নতুন সব চিন্তাভাবনা, এবার সময় হয়েছে এই সবগুলোকে এক সুতোয় বাঁধার। চলুন দেখি কিভাবে এই সবগুলো উপাদান মিলেমিশে একটা বিশাল সাম্রাজ্যের ব্লুপ্রিন্ট তৈরি করে দিল। পুরো জার্নিটা যদি আমরা দেখি, শুরুটা হয়েছিল প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে লোহার ব্যাপক ব্যবহার দিয়ে। সেখান থেকে জন্ম নিল 16টা মহাজনপদ। এরপর খ্রিস্টপূর্ব ৫ম শতকের দিকে মগধের উচ্চাকাঙ্ক্ষী রাজাদের অধীনে রাজ্য বিস্তার শুরু হল। আর সব শেষে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে এসে মগধের নন্দবংশ এই পুরো প্রক্রিয়াটাকে একটা চূড়ান্ত রূপ দিল। তারাই একটা বিশাল সেনাবাহিনী আর কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা তৈরি করে ভারতের প্রথম সত্যিকারের সাম্রাজ্য গড়ে তুলল। আর এই নন্দ সাম্রাজ্যই কিন্তু পরবর্তীকালের মহান মৌর্য সাম্রাজ্যের পথটা তৈরি করে দিয়ে গিয়েছিল। তাহলে দেখুন, মহাজনপদের যুগটা আমাদের দুটো সম্পূর্ণ ভিন্ন উত্তরাধিকার দিয়ে গেছে। একদিকে আছে শক্তিশালী কেন্দ্রীভূত সাম্রাজ্যের ধারণা, আর অন্যদিকে আছে যৌথভাবে শাসন চালানো বা প্রজাতন্ত্রের আদর্শ। এখন প্রশ্নটা হলো, এই দুটো ভাবনার মধ্যে কোনটা আজকের পৃথিবীকে বেশি প্রভাবিত করে? এই ভাবনাটা কিন্তু সবার জন্য রইল।